আমি প্রথমে শ্রদ্ধা এবং সম্মান জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরাই তো আমাকে নির্বাচিত করেছেন। অনেকেই বলেন, যারা সমালোচনা করেন, সমালোচনার জন্যই সমালোচনা করেন। আওয়ামী লীগের পার্লামেন্টারি রাষ্ট্রপতির বিদায়ের আগে আগে 60 থেকে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার কথা। অ্যাকর্ডিংলি ঠিক সময় মতো আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশেষ পার্লামেন্টের অধিবেশন ডেকে আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির মিটিং ডাকলেন। সেখানে মিটিং ডেকে তিনি এজেন্ডা হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনের এজেন্ডা নিলেন। সেই এজেন্ডাতে তিনি বললেন যে আমাদের রাষ্ট্রপতি 23 তারিখে বিদায় নেবেন, তাই রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। পার্লামেন্টারি পার্টিতে উনি বললেন, আপনারা নিজেরা রাষ্ট্রপতি কে হবে আপনারা প্রস্তাব করেন। নিজেরা সকলেই আলাপ করতে লাগলো নিজেদের মধ্যে। আপনার সকল সদস্য, সংসদ সদস্য ভাই বোনেরা উপস্থিত ছিলেন, নিজেরা আলোচনা করছেন। পত্র পত্রিকায় অনেক খবর হয়, অনেকের নাম আসে। আমি একজন সাধারণ পাঠক হিসাবে আমি পত্রিকা খুব বেশি পড়ি, আমি একটু দেখি। আমার এখানে কোনো উৎসাহ নাই। আমি একজন পাঠক, পত্রিকা পড়ি, নাম দেখি, যোগ্যতার বিচারে দেখি। আমি অনেক কি মনে করি, এ হতে পারে, এ হতে পারে, এ হতে পারে। হোক না কেন, আমার এখানে কি? আমি তো খালি একটু ভাবি, কিছুই ভাবি না। আমি বলি কেউ হবে, নেত্রী করবে। পার্লামেন্টারি পার্টি মিটিং হলো, সকলেই সবাই অংশগ্রহণ করলো। নিজেরা নিজেরা কি আলাপ করলো আমি জানি না। পরে শুনি, রাতের বেলা শুনি, নিউজে শুনি যে সকলে লিডার অব দি হাউস এর উপর দায়িত্ব অর্পণ করেছে। লিডার অব দি হাউস অর্থাৎ প্রধানমন্ত্রী, তার উপর দায়িত্ব অর্পণ করেছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। এভাবে সভা শেষ হয়ে যায়। এরপর আর কোনো খবর নাই, সব চুপচাপ, নীরব নীরব। পত্রিকায় কোনো স্পেকুলেশন নাই, কেউ কিছু বলে না, কেউ কিছু জানে না। আমি রোজ কাগজ পড়ি। এরপর আর কাগজ পড়া বন্ধ করে দিলাম, যে কিছু তো আর নিউজ তো দেখি না। এরপরে হঠাৎ করে অল অন এ সাডেন এই পাবনার এই সন্তানের মাথায় এই দায়িত্বটা পড়বে, এ তো আমার কল্পনার বাইরে। দায়িত্ব আমার কাঁধে আসলো। আমি তো কিংকর্তব্য বিমুখ। যাই হোক, আর এটা বলার অপেক্ষা রাখে না। যেটা হয়ে গেছে তার রূপটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে উপস্থিত। কেন, কি জন্য হলো আমি বলতে পারবো না। হয়তো যোগ্যতা আমার মধ্যে উনি খুঁজে পেয়েছিলেন, তাই তিনি আমাকে ভাবছেন। এই অবস্থা, নির্বাচনের কথা বললাম। এখন প্রশ্ন হলো, আমি আপনাদের যে কথাটা বলতে চাই সেটা হলো, আমি আগেই বলেছি যে এদেশে একটি সংবিধান, আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি সংবিধান পেয়েছি।
এই সংবিধান বহুবার ক্ষতবিক্ষত হয়েছে। এই সংবিধানকে, মূল্যবোধকে অনেক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে যেটা আমরা পেয়েছি, এটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নীরব পত্রিকার কোন এটা পাকিস্তানি ধারায় কিছু বলে না, কে করছে প্রবর্তন করার চেষ্টা করা হয়েছে। এরপর সব কিছু হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর। আর নিউজ তো দেখি না। বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতায় যারা এসেছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, ধর্মনিরপেক্ষতাকে হত্যা করেছে। সন্তানের মাথায় তারা সংবিধানে পড়বে অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করেছে। পরবর্তীকালে কাঁধে আসলো এদেশের জনগণ বিমুখ মুখে দাঁড়িয়েছে, বলার অপেক্ষা রাখে না। এবং বঙ্গবন্ধু কন্যা হয়ে গেছে, তার রূপটা আপনারা দেখছেন। শেখ হাসিনা নেতৃত্বকে বেছে নিয়ে কেন কি জন্য হলো সংবিধানকে তার জায়গায় পুনঃস্থাপিত করে পেয়েছিলেন। তাই সেই ধারায় এখন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। নীরব পত্রিকার কোন স্পেকুলেশন নাই। সমাজতন্ত্রের বিষয়টি এখন অর্থনৈতিক সাম্যতা এবং ধর্মনিরপেক্ষতার বিষয়টি হলো ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু কন্যা, এবং সেইভাবেই দেশ পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে প্রয়োজন এই মূলনীতিকে রক্ষা করা। বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে, তাহলে এই নেতৃত্বের ধারাবাহিকতা আমি বলবো যে বাংলাদেশের এই যে মধ্যম আয়ের দেশ আজ স্বীকৃত। মধ্যম আয়ের দেশ হলেই হয় না, এটা উন্নয়নের সূচক হলেও এর একটি ডিসঅ্যাডভান্টেজ আছে। এই ডিসঅ্যাডভান্টেজ হলো যে সময় মতো অন্য দেশ বলে মধ্যম আয়ের দেশ প্রয়োজনে ঋণ দেয় না। কাজেই এখানে একটা কৌশলী হতে হয়। তো বর্তমানে সরকার সে কৌশলী অবস্থান সৃষ্টি করে 3 বছর মোর টাইম, আরো বেশি টাইম নির্ধারণ করেছে, যাতে করে আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে মধ্যম আয়ের দেশ বলার জন্য সময়টা নেওয়া হয়েছে। সময় ক্ষেপণ করছে যে জরুরি প্রয়োজনে যদি আমাদের কিছু প্রয়োজন হয় সেটা আমরা নিয়ে তারপরে আমরা মধ্যম আয়ের দেশ বলা হোক। এটা অর্থনৈতিক কৌশল, আমরা সেই পর্যায়ে আছি। তো এখন প্রশ্ন হলো যে সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন, সামনে জাতীয় নির্বাচন অত্যন্ত জরুরি এবং গণতান্ত্রিক শক্তির অস্তিত্বের প্রয়োজন, অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাবনাবাসীর কাছে অনুরোধ করব, আগে কি দেখলাম, আগে কি পেলাম, আর গত 14 বছরে আমরা কি পাচ্ছি, এটার তুলনামূলক বিচার এবং বিশ্লেষণ করবেন। আগামী দিনে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান কোথায় সেটাকে আপনারা বিচার করবেন, বিশ্লেষণ করবেন। অস্তিত্বের প্রশ্নে
আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, এগুলো আপনারা দেখবেন, বিচার করবেন। আমি আপনাদেরকে প্রভোগ করব না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দেব। আপনাদের বিবেক দ্বারা বিবেচনা করবেন। প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে দেখবেন যে সরকার 14 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে যায় দাঁড় করিয়েছে বিশ্ব দরবারে। আজকে IMF কি বলে, আজকে বিশ্ব ব্যাংক কি বলে, আগে দেখবেন। আপনাদের কাছে আমি কিছু কথা বলি নাই, কিন্তু বলতে চাই, বলার প্রয়োজনে বলতে চাই। আপনারা জানেন বিশ্ব ব্যাংকের সে মিথ্যা অভিযোগের কথা, আপনারা সকলেই হয়তো জানেন, পত্রপত্রিকায় দেখেছেন। যখন পদ্মা সেতু বানাবেন মাননীয় প্রধানমন্ত্রী 2014 সাল 2012 সাল হঠাৎ করে পদ্মা সেতু থেকে টাকা উইথড্র করে নিয়ে গেল বিশ্ব ব্যাংক, নিয়ে গেল জাইকা, নিয়ে গেল IDB, নিয়ে গেল ADB। এরা সব তাদের প্রতিশ্রুত টাকা প্রত্যাহার করে নিয়ে গেল। বলল বিশ্ব ব্যাংকে দুর্নীতি হয়েছে। এখানকার দুটি পত্রিকায়, নাম বলবো না এখন, ফলাও করে প্রচার করা হলো এখানে দুর্নীতি হয়েছে। আমি তখন দুর্নীতি দমন কমিশনের কমিশনার। দুর্নীতির কথা বলার সঙ্গে সঙ্গে এটা দুর্নীতি দমন কমিশন সুমোটো তদন্তের দায়িত্ব নিল। কেউ বলল না, বিশ্ব ব্যাংক ভিতরে ভিতরে দুটি পত্রিকা দিয়ে নিউজটা করালো। 2 মাসের মধ্যে বললাম যে এখানে কোনো দুর্নীতি হয় নাই। সেটা ছিল মূল সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়ায়। বিশ্ব ব্যাংক চুপ করে থাকলো, কোনো উত্তর দিল না। 1 মাস পর তারা আবার বলল যে দুর্নীতি যদি মূল সেতু টেন্ডার প্রক্রিয়ায় না হয়ে থাকে তাহলে দুর্নীতি জন্য ষড়যন্ত্র হয়েছে। আমরা বললাম এই আবার কি অভিনব অভিযোগ। আমি ডিফার করলাম, আমি বললাম দুর্নীতির জন্য ষড়যন্ত্র কখনো হয় না, এ ধরনের কথা আমাদের পেনাল কোডে নাই। দুর্নীতি তখনই হয়, ব্রাইব কখন হয়? ব্রাইব হয় অফার এবং অ্যাকসেপ্টেন্স। আমি টাকা দেব, তিনি টাকা নেবেন। যখন টাকা দিলাম, টাকা নিলাম, তাহলে সেটা ব্রাইব হয়ে গেল, সেটা ঘুষ হয়ে গেল, সেটা দুর্নীতি হয়ে গেল। আমি টাকা দিলামই না, আমি একটা টাকাও দিলাম না, আর এখানে কেউ নিল না, দুর্নীতি হলো কেমনে, ষড়যন্ত্র হলো কেমনে? স্বাভাবিক প্রশ্ন। আর যদি কেউ লয়ার নাও হয়ে থাকে তাহলে সে এটা সবাই বুঝবে এটা হয় না। আমি বললাম হবে না। কিন্তু দুঃখের বিষয়, আমার 3 জন সাথীর মধ্যে মতামতের গড়মিল হয়ে গেল, লাগলো চরম দ্বন্দ্ব, সরকারের মতো সরকার হয়ে গেল। অদ্ভুত কাণ্ড। সরকারের সিনিয়র মন্ত্রী, সিনিয়র উপদেষ্টা এর মধ্যে ইনভলভ হয়ে গেল। আমাকে বলল বিশ্ব ব্যাংক যা বলে আপনি শুনে নেন। বিশ্ব ব্যাংক বিনা দোষে আমার কানমলা দিবে আর আমি এটা শুনবো, এটা কখনো তো হতে পারে না। আমি বললাম মাননীয় মন্ত্রী, আমি আইনের ছাত্র, আইনে লেখাপড়া করছি, ভাই আমি তো পারবো না। তো বলে কেন পারবেন না? দেশের স্বার্থে পারবেন। একজন ফট করে বলে উঠলো, আমি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গিয়েছি, সেখানে আমি স্টেট ডিপার্টমেন্টকে ম্যানেজ করেছি, স্টেট ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ব্যাংককে বলে দিয়েছে তারা এখন টাকা দিবে। আরেকজন বলল, আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে কথা বলে আসছি, তারা এখন রেডি, তারা টাকা দিবে।
তারা এখন বলছে আমরা ভুল করছি, টাকা উইথড্র করছি, উই আর রেডি টু রিফাইন্যান্স। আমি বললাম যে ওরা রেডি, তো টাকা দেয় না কেন? নেতৃত্ব আবুল হোসেনের চাকরি খায় ফেলছে, নেতৃত্ব প্রজেক্টের অনেক ডাইরেক্টরকে সরায় দিছে, নতুন টেন্ডার কমিটি করছে, নতুন ইকোনমিক আপনার এভ্যালুয়েশন কমিটি করছে, নেত্রীকে আপনারা যা বুঝাইছেন তাই তো করছে, এখন আবার আপনাদের অসুবিধাটা কি? না, এটা দুদক যদি করে তাহলে ওরা মেনে নিবে। দুদক কি করবে? এই 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 কাজ করতে হবে। যা করতে বলে তাহলে দেশের সার্বভৌমত্ব থাকে না। বলেন, দেশ বিক্রি করে দিব? দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিব? আমি বললাম আমি ক্ষুদ্র মানুষ, আমি এটা বুঝি, আমি এটা জানি